বিভাগ তোমাদের প্রতীকী যুক্তিবিদ্যা 2026 সালে অনুষ্ঠিত 2024 সালের পরীক্ষার প্রশ্ন সমাধান আমরা দেখছি। গত ক্লাসে আমি তোমাদের ক ও খ বিভাগের প্রশ্নগুলোর সমাধান দেখিয়েছিলাম। আজ আমরা গ বিভাগের প্রশ্নগুলোর সমাধান করব। তো চলো আমরা ধাপে ধাপে প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করি। তোমরা দেখছো যে এটা গ বিভাগের প্রশ্ন। প্রথম 10 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যার প্রতীক ব্যবহারের উপযোগিতা আলোচনা করো। এই প্রশ্নটা থিওরি প্রশ্ন, তোমরা আমার নোট পড়লে এটা পারবে। এখন আমরা এর পরের যে একটা অঙ্ক আছে সেই অঙ্কটা করার চেষ্টা করব। সত্য সারণী গঠন ব্যাখ্যা করো। সত্য সারণী ব্যবহার করে নিচের যুক্তির আকারটির বৈধতা নির্ণয় করো। অর্থাৎ আমাদের এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এটা একটা যুক্তির আকার, এবং এই যুক্তির আকারের হচ্ছে এটা হচ্ছে প্রথম আশ্রয় বাক্য, এদের দ্বিতীয় আশ্রয় বাক্য, আর এই স্ল্যাশ দিয়ে অতএব দিয়ে নেগেশন পি ডট কিউ, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। তো এই যুক্তির প্রথমত আমাদের একটা প্রতিবর্তী প্রাকল্পিক রূপ তৈরি করতে হবে। অর্থাৎ এটা দিয়ে একটা, আমরা যদি সত্য সারণীর মধ্যে এর সাহায্যে যদি বৈধতা নির্ণয় করতে চাই, তাহলে যদি এরকম যুক্তি থাকে, আশ্রয় বাক্য দুইটা এবং সিদ্ধান্ত একটা, তারা যদি আলাদা থাকে, তাহলে এই যুক্তির আকারটিকে একটি বচনাকার প্রাকল্পিক বচনাকারে পরিণত করতে হবে। তোমরা জানো যে প্রাকল্পিক বচনাকারে পরিণত করার যে সূত্র, এর আগে তোমরা এগুলো জেনেছো। যদি না জেনে থাকো তাহলে তো এগুলো তোমাদের পূর্ব থেকে অন্য ভিডিও দেখে শিখতে হবে। আমরা এখন এই যুক্তিটা দিয়ে এই যুক্তিটার একটা প্রতিবর্তী প্রাকল্পিক রূপ তৈরি করব। যে প্রতিবর্তী প্রাকল্পিক রূপটি হলো, আমাদের নিয়ম হচ্ছে যে আশ্রয় বাক্য এটা 1 নম্বরে আশ্রয় বাক্য, এটা 2 নম্বরে আশ্রয় বাক্য, আর এই যে এটা হচ্ছে সিদ্ধান্ত। আশ্রয় বাক্যগুলোকে ডট দ্বারা যুক্ত করতে হবে। আমি তাহলে এখানে একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে আমি প্রথম আশ্রয় বাক্যটা লিখছি, পি ডট কিউ ইমপ্লাইজ পি ভেল কিউ। তাহলে এটা হচ্ছে আমার প্রথম হলো আশ্রয় বাক্য। প্রথম আশ্রয় বাক্য লেখার পর আমি এটাকে ডট দ্বারা যুক্ত করব। এটাকে আমি ডট দ্বারা যুক্ত করব। তাহলে এখানে এই যে আমি ডট দিলাম, ডট দিয়ে দ্বিতীয় আশ্রয় বাক্যকে যুক্ত করব। ডট এখানে দিলাম হলো পি ভেল কিউ। এরপর সিদ্ধান্তকে সংযুক্ত করার এখন করতে হবে, সিদ্ধান্তকে সংযুক্ত করতে হবে। তো সিদ্ধান্তকে সংযুক্ত করার জন্য এখন আমি এখানে ইমপ্লাইজ একটা দিলাম, দেওয়ার পরে পি ডট কিউ, এই হলো আমার প্রতি একটি বচন আকারে পরিণত হলো। তাহলে নিয়ম হচ্ছে আশ্রয় বাক্য দুটিকে ডট দ্বারা যুক্ত করতে হবে, আর এই আশ্রয় বাক্যগুলোকে ডট দ্বারা যুক্ত করার পর এটার সাথে আবার সিদ্ধান্তটাকে ইমপ্লাইজ দ্বারা যুক্ত করতে হবে। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা তাহলে দাঁড়ালো এটা একটা বচনাকার, অনেক বড় একটা বচনাকার। এই বচনাকারটি আমাদের এখন এই যে সত্য সারণীর যে শিরোনাম, এই যে শিরোনাম এটাতে আমাদের সেট করতে হবে। তার আগে আমরা এখানে দেখে নিব আমরা এই সত্য সারণীতে কয়টা সারি হবে সেটা আমরা নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অঙ্গ বচন আছে পি একটা কিউ একটা, অর্থাৎ এখানে কয় ধরনের প্রতীক আছে সেটা তোমাদের আগে হিসেব করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিবর্তী, এখানে অঙ্গ বচনের সংখ্যা হচ্ছে, অঙ্গ বচন হলো কয়টা, একটা পি আর একটা কিউ। তাহলে সারি হবে, সারি নির্ণয়ের সূত্র তোমরা জানো 2 টু দি পাওয়ার n। তাহলে 2 হলো সূত্রের 2, আর পি কিউ দুইটা প্রতীক, এই জন্য 2। তাহলে সারি হবে 4টা। তাহলে আমাদের এই যে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, 4টা সারি, আর এই যে উপরেরটা এটা আমরা এই বচনাকারটির শিরোনাম তৈরি করার জন্য এটা লিখব। তো আমরা জানি সত্য সারণীর সারি আমাদের 4টা, আমি 4টা সারি নিলাম। এই যে এগুলা সারি আর এগুলাকে বলা হয় কলাম। তো প্রথমে সারিতে এখন এই শিরোনামে আমাদের পি কিউ এর মান, পি কিউ গুলা সাজাতে হবে। তা আমরা জানি যে আমাদের প্রথমে অঙ্গ বচন বসাতে হয়, তাহলে আমি প্রথমে বসালাম পি, তারপরে বসালাম কিউ। এরপর এইগুলাতে পি কিউ এর মান বসাতে হবে। তো মান বসানোর নিয়ম হচ্ছে যে প্রথম কলামের সারির অর্ধেক টি অর্ধেক পি। তাহলে 1 2 3 4, আমার 4টা সারি আছে, তাহলে টি বসাবো 2টা, এফ বসাবো 2টা। এরপর দ্বিতীয় কলামে আমি এখানে যে কয়টা করে আমি নিছি তার অর্ধেক করে বসাবো। এখানে আমি 2টা টি 2টা এফ নিছি 2টা করে, তাহলে 2 এর অর্ধেক হচ্ছে 1। তাহলে এখানে একটা টি একটা এফ একটা টি একটা এফ।
এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের এই যে মান বসানোর সময়, অঙ্গ বচনে মান বসানোর সময় সেগুলো যেন রিপিটেশন না হয়। তো দেখো টিটি, টিএফ, এফটি, এফএফ, এই 4 প্রকার মান নিবেশনে কোনো রিপিটেশন নাই। এই জন্য আমরা প্রথম কলামে সারির অর্ধেক টি বসাইছি, সারির অর্ধেক এফ বসাইছি। আচ্ছা, এখন আমরা ধীরে ধীরে এই পুরোটা এখানে এই চূড়ান্ত এখানে নিয়ে আসবো। তো এখন এখানে এই যে আমার টার্গেট হচ্ছে এটাকে নিয়ে আসা। এটা নিয়ে আসতে গেলে আমার দরকার হবে পি ডট কিউ। তাহলে আমি এখানে আমার পি আছে, কিউ আছে, তাহলে আমি এখানে নিলাম পি ডট কিউ। পি ডট কিউ নিলে এখন এই পি ডট কিউটা আমি নির্ণয় করি। তো এর এর অর্থ হলো এখানে আমি কোন মানটা নিয়ে আসবো, এখানে ডট আছে, টি টি গুণ করলে যেটা হয় সেটা বলবে। টি টি আমরা জানি সত্য সারণীর নিয়ম অনুসারে টি টি গুণ করলে হয় টি, টি এফ গুণ করলে হয় এফ। যেমন উদাহরণ দিয়ে বলতে পারি, আমি চা এবং কফি খাবো। আমি চা এবং কফি দুটোই যদি খাই তাহলে ঘটনা সত্য। আমি চা খেয়েছি কিন্তু কফি খাইনি, ঘটনা মিথ্যা। আমি কফি খাইনি, চা খেয়েছি, ঘটনা মিথ্যা। আর আমি চাও খাইনি, কফিও খাইনি, এফ এফ গুণ করলে এফ হয়। এরপর আমাদের এইটুকু তো পেলাম। তো এই খণ্ডটা নিয়ে আসার জন্য আমার তাহলে এখন পি ভেল কিউ প্রয়োজন হবে। তো আমি এখানে পি ভেল কিউ নিলাম, পি ভেল কিউ। পি ভেল কিউ নেওয়ার সাথে এখন আমি তাহলে এই যে এই দুইটা, পির মান এটা, কিউ এর মান এটা, তাহলে এই দুইটা আমি ভেল দ্বারা এই কাজটা করব, বৈকল্পিক বচন। আমি চা অথবা কফি খাবো, তাহলে আমি চা কফি দুটাই খেয়েছি, তাহলে আমার এই বাক্যটি সত্য। টি এফ, আমি শুধু চা খাইছি কফি খাই নাই, তাহলে তাও বাক্য সত্য। আমরা জানি বৈকল্পিক বচনের যে কোনো একটা টি হলে বাক্য টি হয়, তাহলে এটাও টি, এটা এফ, তাও এটা টি হবে। শুধুমাত্র দেখো দুইটাই যদি এফ হয় তাহলে এফ হয়, দিলাম এফ এফ। আচ্ছা, আমার তাহলে পি ডট কিউ আছে, পি ভেল কিউ আছে। এখন দেখো আমরা যদি এই অংশটুর কথা চিন্তা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পি ডট কিউ ইমপ্লাইজ পি ভেল কিউ। তাহলে আমি এখানে এটা লিখে দিই, তাহলে ছোট করে লিখে দিই, পি ডট কিউ ইমপ্লাইজ পি ভেল কিউ। তাহলে এটা আর এটার মধ্যে ইমপ্লাইজ আমরা জানি, তাহলে এটা প্রাকল্পিক বাক্য হলো টি ইমপ্লাইজ টি সমান টি, এফ ইমপ্লাইজ টি সমান টি, এফ ইমপ্লাইজ টি সমান টি, এফ ইমপ্লাইজ এফ সমান এফ। তাহলে এফ এর মানও আমি তৈরি করতে পারলাম। এখন আমার এই এটুকু তো হয়ে গেছে। এখন আমার এই যে পি ভেল কিউ নেগেশন দরকার। তাহলে আমি এখান থেকে পি ভেল কিউ, এই যে নেগেশন নেগেশন পি ভেল কিউ, এটা আমি নির্ণয় করব। তো আমার এখানে পি ভেল কিউ ছিল, এখানে এসে সেটা নেগেশন হবে, তাহলে টি এটা এটা নেগেশন হয়ে গেলে হবে এফ টি, এখানে নেগেশন হয়ে গেলে এফ। উল্টাটা নেগেশন মানে এখানে যা আছে পি ভ্যাল কিউ এ যা মানগুলো আছে সেগুলো উল্টে যাবে। তাহলে টি এটা উল্টে গিয়ে হবে এটা এফ, এফ এটা উল্টে গিয়ে হবে টি। তাহলে এটা হয়ে গেল। এখন ভালো করে খেয়াল করো, আমাদের এই অংশটুকু আর এটার মধ্যে গুণ, তার মানে এটা আর এটা গুণ করলে আমি এই যে মানে পূর্বের এই ইমপ্লাইজ এর সামনের অংশটুকু আমি পাবো। তো এখন আমি তাহলে এখান থেকে এই যে এখান থেকে অর্থাৎ এই যে আমাদের যে ইমপ্লাইজ যুক্ত বাক্য এটার পূর্বকটা এখান থেকে নিয়ে আসি। তাহলে এখানে পি ডট কিউ, তারপরে ইমপ্লাইজ পি ভেল কিউ, তারপরে ডট নেগেশন পি ভেল কিউ। আমরা আমাদের এই পুরো বচনাকারটির ইমপ্লাইজ এর সামনের অংশটুকু এখানে পেয়েছি। এটা নির্ণয় করতে গেলে আমার এই যে এটা আর এটার মধ্যে গুণ, তাহলে এই যে টি আর এফ গুণ করলে হয় এফ, টি এফ গুণ করলে হয় এফ, টি এফ গুণ করলে হয় এফ, এফ টি গুণ করলে হয় এফ। তাহলে এটা পুরোটাই এফ হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের দেখো এই পুরো বাক্যটা তার সাথে পি ডট কিউ এর এটার ইমপ্লাইজ। তবে এখানে একটা ব্যাপার তোমাদের খেয়াল করতে হবে, আমাদের এই পি ডট কিউটা এটা কিন্তু অনুগ, এটা অনুগ আর এটা হলো পূর্বক। এই জন্য আমরা এটা খুব সতর্কভাবে তোমাদের এখানে মানটা লিখতে হবে। তো এখানে আমাদের এটা আমরা চূড়ান্ত স্তম্ভ তৈরি করব। এখানে মনে করো জায়গা নেই আমার, এই জন্য আমি এই পুরোটা ধরো এখানে দেওয়া আছে। তো এখান থেকে এখানে আমি পাইছি আমার এই যে এখান থেকে এই অংশটা পূর্বকটা, আর অনুকটা হচ্ছে এই যে এখানে। তাহলে অনুক যদি এটা হয়, তাহলে এফ ইমপ্লাইজ টি, পূর্বক মিথ্যা হলে অনুক সত্য হলে বাক্য সত্য, পূর্বক সত্য অনুক সত্য তাহলে বাক্য সত্য, পূর্বক সত্য অনুক সত্য বাক্য সত্য, পূর্বক মিথ্যা অনুক মিথ্যা তাহলে বাক্য সত্য।
তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের চূড়ান্ত স্তম্ভে যে চারটা সারি, চারটা সারিতে টি 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 এসেছে। অতএব আমরা এখানে লিখব চূড়ান্ত স্তম্ভের চারটি সারিতে মান টি এসেছে, তাই যুক্তিটি বৈধ। এটাই উত্তর। আমরা জানি যে কোনো যুক্তির সত্য সারণীতে মান নিবেশনের পর যদি চূড়ান্ত স্তম্ভে প্রতিটি সারির মান টি হয় তাহলে তাকে আমরা শতসত্য বচনাকার বলি। আর যখনই একটা বচনাকার শতসত্য হয়, মানে সবগুলাই মান টি আসে, তখনই সেটা বৈধ হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যে দেখো আবার অঙ্কটা আমরা দেখি, সত্য সারণী গঠন প্রণালী ব্যাখ্যা করাটা থিওরি। সত্য সারণী ব্যবহার করে নিচের যুক্তির আকারটির বৈধতা নির্ণয় করো। যদি এই আকারটা বৈধ না হতো তাহলে কিন্তু সবগুলা টি আসতো না। তো আমরা এই যে এখন এই যে মান নিবেশনটা সহজ, শুধুমাত্র এখানে সারি হিসেব করে নিতে হয়। আর এই যে এটা তোমাদের প্রথমে মূল অঙ্গ বচনগুলা নিতে হবে, তারপর ধাপে ধাপে এগুলা লিখবে। আমার এটা একটু বেশি হয়েছে, তো ঠিক আছে। এরপরে আমরা পরের অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে অঙ্কটা করব এটা 12 নম্বরের অঙ্ক। বৈধতার আকারগত প্রমাণের স্বরূপ ব্যাখ্যা করো। নিচে যুক্তির বৈধতার আকারগত প্রমাণ গঠন করো। কোশ্চিন এটা দেওয়া থাকবে। এটা প্রথম আশ্রয় বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্য, এটা সিদ্ধান্ত। আমরা জানি সিদ্ধান্ত চেনার উপায় হচ্ছে যে একটা স্ল্যাশ দিয়ে অতএব চিহ্ন থাকে। তো আমরা যদি এটাকে এই অঙ্কটা সলভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের অঙ্কটা এরকম সমাধান লিখতে হবে। লেখার পর আমরা এই যে 1 নাম্বার দিয়ে প্রথম আশ্রয় বাক্যটা আমি লিখলাম ই ইমপ্লাইজ এফ, এই যে এটা। 2 নাম্বার দিয়ে লিখলাম জি ইমপ্লাইজ এফ, দেয়ারফর ই ভেল জি ইমপ্লাইজ এফ। এখন আমরা আমাদের যে প্রাথমিক অনুমান বিধিগুলো আছে এবং প্রতিস্থাপন বিধি আছে, টোটাল 20টা সূত্র মানববাদ দিয়ে, এই 20টা সূত্র ব্যবহার করে আমরা এটার বৈধতার আকারগত প্রমাণ নির্ণয় করব। তো এক্ষেত্রে আমার যেহেতু অঙ্কটা এখান থেকে শুরু হচ্ছে, এরকম একটা দাগ তোমরা দিতে পারো অথবা না দিলেও কোনো সমস্যা নাই। তো আমি দিলাম না, এখানে একটা দাগ দিলে এটা বোঝা যায় যে এই অঙ্কটা তো দেওয়া ছিল। তুমি যদি এটা করো তাহলে এর পরের ধাপগুলো কি কি সেটা সহজেই বোঝা যায়। শোনো, এই অঙ্কের ক্ষেত্রে এই উত্তরটা আমাদের নিয়ে আসতে হবে। এই অঙ্কের সুবিধা হলো তুমি নিজেই বুঝতে পারবে যে অঙ্ক ঠিক হয়েছে কিনা, কারণ এখানে উত্তরটা কিন্তু দেওয়া আছে। এই 2টা আশ্রয় বাক্য থেকে সূত্র ব্যবহার করে ধাপে ধাপে আমাদের এই সিদ্ধান্তটি নিশ্চিত করতে হবে। তা যদি নিশ্চিত করতে পারি তাহলে আমাদের অঙ্ক ঠিক হয়ে যাবে। তো আমি এখন ধাপে ধাপে এই অঙ্কটা করব। তো আমি এখানে 3 নাম্বার দিলাম। 3 নাম্বার দেওয়ার পর আমি এই যে আমার টার্গেট হচ্ছে এটা নিয়ে আসা। এটা নিয়ে আসতে গেলে আমার তাহলে এই যে ই আর এই জির ভেল নিয়ে আসতে হবে। আর এটার তো এটা নিয়ে আসতে গেলে প্রথমে কোনো কিছু তো চিন্তা করে পাওয়া যদি না যায়, তাহলে চিন্তা করবা জটিল সূত্রগুলোর, অর্থাৎ প্রতিস্থাপন বিধির চিন্তা করতে। তাহলে এখান থেকে দেখো, এখানে যেহেতু ভেল আছে, এই 2টাতে থেকে ভেল করা যায় এমন কোনো সূত্র আছে কি? আছে। সেই সূত্র হলো ইমপ্লিফিকেশনের সূত্র। তো আমি এটাকে দিলাম যে নেগেশন ই ভেল এফ। এটা কোত্থেকে, এই সূত্রটা কিভাবে আসলো? এই সূত্রটাকে বলা হয় IMPL সূত্র। এই সূত্রটা হচ্ছে, আমি এখানে সূত্রগুলো লিখে দেই তোমাদের সুবিধার্থে। পি ইমপ্লাইজ কিউ, এটা পরিবর্তে আমরা লিখতে পারি নেগেশন পি ভেল কিউ। এই জন্য আমি এটাকে চেঞ্জ করে এটা দিলাম। এগুলা প্রতিস্থাপন সূত্র। প্রতিস্থাপন সূত্র আমরা সরাসরি এই অংশটুকুর বদলে এটা লিখলাম। তাহলে আমি এখানে এটা লেখার শেষে আমি এটার এই আশ্রয় বাক্যের নাম্বার দিলাম যে আমি এই লাইনটা যে পেলাম, আমি 1 নাম্বার আশ্রয় বাক্যকে ইমপ্লিফিকেশনের সূত্র প্রয়োগ করে পেয়েছি। এরপর আমি 4 নাম্বার দিলাম। 4 নাম্বার দিয়ে
আমি এই অনুরূপভাবে আমি এই দ্বিতীয় আশ্রয় বাক্যটাও এরকম করব। তাহলে আমি এখানে লিখলাম জি ভেল এফ, এরকম ডট ডট দিব। এটা আমি 2 নাম্বার আশ্রয় বাক্য থেকে IMPL সূত্র প্রয়োগ করে পেলাম। এবার আমি 5 নাম্বার দিব, দিয়ে তাহলে আমি এখন দেখো এই এফ আর এফ একই রকম, তো এটা যদি আমি সামনে নিয়ে যাই তাহলে আমার কমন নিতে সুবিধা হবে। এজন্য আমি এটাকে এই যে এফ ভেল নেগেশন ই, এটাকে আমি 3 নাম্বারটাকে কমিউটেশন সূত্র প্রয়োগ করলাম। কম সূত্র কমিউটেশন, CMM লিখলেও হবে, COM লিখলেও হবে। কমিউটেশন সূত্রটা কি? পি ভেল কিউ, আমরা এটাকে লিখতে পারি কিউ ভেল পি, অর্থাৎ যেটা পূর্বক ছিল সেটাকে অনুগ আকারে অনুগের জায়গায় লেখা, অর্থাৎ এই জায়গা বদল করে দেওয়া আর কি, এটাকে বলা হয় কমিউটেশন সূত্র। তারপরে আমি তাহলে আমি এই যে আমি এটাকেও কমিউটেশন করতে পারি 2 নম্বরটাকে, তো সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি এফ ভেল নেগেশন জি, এই যে দেখো 4 নাম্বার। তাহলে আমি এখানে লিখলাম আমি কোনটাকে কমিউটেশন করলাম, 4 নাম্বারকে আমি কমিউটেশন করলাম। কমিউটেশন করে এই পর্যন্ত আসলো। এখন দেখো আমরা এই দুইটাকে তাহলে সূত্রে নিয়ে আসতে পারি। সূত্রে নিয়ে আসার জন্য যেহেতু এটাও ভেল এটাও ভেল, আমরা এমন একটা সূত্র ব্যবহার করব যাতে কমন নিতে পারি শেষে। এফ ভেল নেগেশন ই ডট এফ ভেল নেগেশন জি। আমি কি করলাম, আমি 5 আর 6 কনজাংশন করলাম। কনজাংশন মানে জোড়া দেওয়া। যেমন ধরো এখানে পি আছে আর কিউ আছে, দেয়ারফর পি ডট কিউ, এটা হচ্ছে প্রাথমিক অনুমান বিধির সূত্র। তারপরে আছে এই যে 8 নাম্বার। এখন দেখো এই দুইটার মধ্যে আমি যদি এফ কে কমন নেই, এই যে এফ আমি কমন নিলাম, এফ কমন নিলে এই যে ভেল, তারপরে নেগেশন ই, এই যে গুণ নেগেশন জি। তাহলে দেখো এই সূত্রটা আমাদের ডিস্ট্রিবিউশনের সূত্র বলে এটাকে, বীজগণিতের কমন নেওয়ার মতো। তাহলে আমি এখানে 7 নাম্বারটা ডিস্ট্রিবিউশন করে পেয়েছি। এবার আমি 9 নাম্বার দিলাম। এখন এখানে আমি একটা কাজ করব, আমি যদি এই যে এফ ভেল ডি মর্গানের সূত্র দিয়ে এখানে নেগেশনটা নিয়ে আসি, নেগেশন যদি কমন নেই তাহলে এটা হবে ই ভেল জি। দেখো ভালো করে, এই যে এফ আমি এই যে এই নেগেশনটা কমন নিলে আমরা জানি ব্র্যাকেটের ভিতরে এই যে এটা তাহলে নেগেশন মুক্ত হবে, এটা নেগেশন মুক্ত হবে, এই নেগেশনটা তখন এই ডটটা হয়ে যাবে ভেল। তো আমি এটা কি করলাম, আমি 8 নাম্বার আশ্রয় বাক্যটাকে ডি মর্গানের সূত্র প্রয়োগ করছি। তারপর আমি দিলাম 10 নাম্বার। 10 নাম্বার দিয়ে এখন দেখো আমি যদি এটাকে সামনে নিয়ে আসতে পারি, আমার টার্গেট কিন্তু এটা নিয়ে আসা, এই যে উত্তরটা নিয়ে আসা। তাহলে যেহেতু ই ভেল জি সামনে আছে, তো আমি এটা কমিউটেশন করব ই ভেল জি ভেল এফ, অর্থাৎ এটাকে আমি সামনে নিয়ে গেলাম, এটাকে পিছনে নিয়ে গেলাম, এটাকে বলা হয় কমিউটেশনের সূত্র 9। তাহলে 9 নাম্বারটাকে কমিউটেশন করেছি। এবারে 11 নাম্বার দেখো আমাদের কিন্তু অঙ্ক হয়ে গিয়েছে, এখানে ভেল আছে এখানে নেগেশন আছে। আমরা যদি এই ইমপ্লিফিকেশনের উল্টা দিকে যাই, নেগেশন পি ভেল কিউ, তাহলে দেখো এখানে পির নেগেশনটা উঠে যায় আর ভেলটা হয়ে যায় ইমপ্লাইজ। সেক্ষেত্রে আমি এখান থেকে পাচ্ছি ই ভেল জি, নেগেশন উঠে যাবে আর ভেলটা হয়ে যাবে ইমপ্লাইজ এফ। তাহলে আমি এটা কিভাবে পেলাম, আমি এটা 10 নাম্বার ইমপ্লিফিকেশনের সূত্র পেলাম, দিয়ে এটা করলাম। তাহলে আমার এটা প্রুভড হয়ে গেল। অর্থাৎ আমরা ধাপে ধাপে আমরা যে এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা ধাপে ধাপে এই অঙ্কের একদম উত্তরে আমরা পৌঁছে গেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যারা এই সূত্রগুলো প্রাথমিক অনুমান বিধি এবং যারা এই সূত্রগুলো অর্থাৎ প্রাথমিক অনুমান বিধি এবং প্রতিস্থাপন অনুমান বিধি আগে থেকে না জানলে এই অঙ্কটা দেখলে তোমার ব্রেন খারাপ হয়ে যাবে, মানে তুমি বুঝতেই পারবে না এগুলো আমি কি বলতেছি এবং কিভাবে এগুলো হলো। অতএব তোমাদের যে 20টা সূত্র আছে, প্রাথমিক অনুমান বিধি 10টা, প্রতিস্থাপন অনুমান বিধি 10টা, এই সূত্রগুলো তোমাদের খুব ভালো করে একদম মুখস্থ থাকতে হবে। শুধু মুখস্থ থাকলেই হবে না, সেই অঙ্কগুলো তোমার হচ্ছে বুঝে বুঝে বুঝতেও হবে। আর এগুলো কিন্তু এই দেখলে হয় না, এইগুলো তোমাকে বারবার একটা করে অঙ্ক 10-15 বার তুমি যদি খাতায় প্র্যাকটিস করো, তাহলে তোমার ব্রেনে একটা
ব্রেনের এক্সারসাইজ একটা প্র্যাকটিস তৈরি হবে। সেই প্র্যাকটিসের কারণে তো এই অঙ্কগুলো দেখলেই তোমরা পারবে, কারণ এগুলো সব আকারগত অঙ্ক, সিম্বলিক লজিক। তো ঠিক আছে, আমরা এরপরে 13 নম্বর অঙ্কটা দেখব। তো তোমরা আমার সাথেই থাকো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 13 নম্বর অঙ্কটি করব। 13 নম্বর অঙ্কের দেওয়া আছে বৈধতার শর্তমূলক প্রমাণ বলতে কি বুঝো, নিচের যুক্তিটির বৈধতার শর্তমূলক প্রমাণ গঠন করো। এগুলাকে বলা হয় সিপি অঙ্ক। সিপি মানে হচ্ছে কন্ডিশনাল প্রুফ। তাহলে এই অঙ্কের সমাধান করতে গেলে এই অঙ্কটা দেওয়া আছে মনে করো, এটাকে আমার আগে এই যে নাম্বারিং করব। প্রথম আশ্রয় বাক্য আমি লিখলাম ই ইমপ্লাইজ ব্র্যাকেট এফ ইমপ্লাইজ জি। 2 নম্বর আশ্রয় বাক্য এফ ইমপ্লাইজ জি ইমপ্লাইজ এইচ। তারপর তির্যক রেখা ই ইমপ্লাইজ এফ ইমপ্লাইজ এইচ। আমাদের উদ্দেশ্য হলো এই যে এটা নিয়ে আসা। তো এটা নিয়ে আসতে গেলে এই অঙ্কর ক্ষেত্রে যেহেতু এটা কন্ডিশনাল প্রুফ, এটা খুবই সহজ একটি অঙ্ক। আমাদের কন্ডিশনাল প্রুফ সিপি নিয়মের সূত্র হচ্ছে যে কোন ধরনের অঙ্কগুলো আমরা কন্ডিশনাল প্রুফ করতে পারবো, যে যুক্তির সিদ্ধান্তটি একটি প্রাকল্পিক বচন। দেখো এখানে ইমপ্লাইজ আছে, পূর্বগণকে ইমপ্লাইজ আছে, এই ধরনের যুক্তিগুলোর আমরা কন্ডিশনাল প্রুফ দিয়ে অঙ্কটি করতে পারবো। তো এখানে নিয়ম হচ্ছে যে সিদ্ধান্তের পূর্বককে অতিরিক্ত একটি আশ্রয় বচন হিসেবে ধরতে হবে। তো এটা আমি এটার এই যে এটা অনুদ আর এটা পূর্ব ইমপ্লাইজ চিহ্ন, তাহলে আমি এখানে লিখলাম ই লিখলাম। এটা আমি কিভাবে পেলাম, আমি এটা সিপি করলাম, সিপি আমি এখানে লিখলাম হচ্ছে সিপি লিখে। এখন আমি যদি এখান থেকে পূর্বকটাকে একটা নতুন আশ্রয় বাক্য হিসেবে ধরে নেই, তাহলে এখানে থাকলো আমার এফ ইমপ্লাইজ এইচ। তাহলে এটা এখন সিদ্ধান্ত নিয়ে আসতে হবে। আমি এটাকেও আবার হলো এখান থেকেও আমি আবার সিপি করতে পারবো। এখানে আমি তাহলে পূর্বকটা পাচ্ছি এফ, আর এখানেও আমাকে লিখতে হবে সিপি। তাহলে দুইবার সিপি আমি দিলাম, এখানে এখন আমি পেলাম এইচ। তাহলে তোমাদের মনে রাখতে হবে এখানে আমাদের নিয়ে আসতে হবে এইচ। এইচই হচ্ছে এই অঙ্কের উত্তর। তাহলে এখান থেকে আমি 5 নাম্বার দিলাম। দেখো এই যে প্রথম আশ্রয় বাক্যটা আর এই যে এখানে আছে ই, এই দুইটার মধ্যে এমপি সূত্র প্রয়োগ করা যায়। এটা এটা পি, এটা কিউ। তাহলে এটা থেকে আমরা পাচ্ছি এফ ইমপ্লাইজ জি। কিভাবে পেলাম, 1 নাম্বার আশ্রয় বাক্য আর 3 নাম্বার আশ্রয় বাক্য এমপি সূত্র প্রয়োগ করে। তারপর 6 নাম্বার দিলাম। এখন এই দ্বিতীয় আশ্রয় বাক্যে এফ আছে, এটা আছে, তাহলে এখানে 4 নাম্বারে আছে আবার এফ। এখান থেকেও আমি পাচ্ছি হলো জি ইমপ্লাইজ এইচ। তো এইটাকে আমি কিভাবে পেলাম, 2 আর 4 নাম্বার এমপি সূত্র প্রয়োগ করে। এখন এখান থেকে আমি আবার দেখো আমার দরকার যেহেতু এইচ, তাহলে এখানে আমার এটা এটা এই জি ইমপ্লাইজ এইচ আছে। তো কোনোভাবে যদি আমি জি নিয়ে আসতে পারি একটা, তাহলে আমি এমপি সূত্র প্রয়োগ করে এইচ নিয়ে আসতে পারবো। আবার এখানে জি আছে, তাহলে এই যে দেখো 4 আর 5 এর মধ্যে এমপি সূত্র করলে জি আসে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি জি। এটা আমি কিভাবে পেলাম, এই 5 নাম্বার আর 4 নাম্বার। দেখো আমি লেখার নিয়ম আছে, কিন্তু এটা আমার আগে প্রথম আশ্রয় বাক্য, এটা দ্বিতীয়, এটা হলো, তাহলে এটা কি লিখবো, এমপি। এখন এই যে 8 নাম্বার এই জি, আর এই এই যে 6 আর 7, এই দুটার মধ্যে এমপি সূত্র প্রয়োগ করলে চলে আসলো এইচ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 6 আর 7 এমপি সূত্র প্রয়োগ করে এটা চলে আসলো। আমাদের এমপি সূত্রটা তোমাদের যারা জানো না তাদের জন্য বলি, পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ, এটাই সূত্র। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে অথবা মাটি ভিজেছে। তাহলে এটা শর্তমূলক প্রমাণটা প্রুভড হয়ে গেল বা সমাধান করলাম আমরা। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু অত্যন্ত সহজ। খুবই মাত্র 8টি লাইনে অঙ্কটা হয়ে গিয়েছে। অঙ্কে তো এই 2 পর্যন্ত দেওয়াই ছিল, তার মানে আমাকে নতুন করে 6টি লিখতে হয়েছে। খুবই সহজ। তো আমরা এরপরে 14 নম্বর অঙ্কটি করব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 14 নম্বর প্রশ্নটা সলভ করব। এই অঙ্কে আছে পরোক্ষ প্রমাণের তাৎপর্য ব্যাখ্যা করো। এই অঙ্কগুলোকে তোমরা জানো বলা হয় এগুলো আইপি, ইনডিরেক্ট প্রুফ।
নিচের যুক্তিটির বৈধতার পরোক্ষ প্রমাণ গঠন কর। এখানে আশ্রয় বাক্য 1 2 3 আর এটা হলো সিদ্ধান্ত। তোমরা জানো পরোক্ষ প্রমাণের কৌশলটি হলো যুক্তির সিদ্ধান্তকে নেগেশন হিসেবে নিয়ে, অর্থাৎ যুক্তির সিদ্ধান্তের উল্টাকে একটি অতিরিক্ত আশ্রয় বাক্য হিসেবে নিয়ে যে কোনো একটি অঙ্গবচনের কন্ট্রাডিকশন দেখাতে হবে। অর্থাৎ এটার কিন্তু এটা বৈধ যুক্তি, এটার আসলে সিদ্ধান্ত ডিই হবে, কিন্তু আমরা যদি সেটা না মানি, আমরা যদি সেটা অস্বীকার করি, তাহলে যুক্তি বিন্যাসে এক সময় গিয়ে একটা কন্ট্রাডিকশন হবে। এই কন্ট্রাডিকশন দেখানোর মাধ্যমে আমরা বুঝবো যে কন্ট্রাডিকশন, আমরা যেহেতু ডিকে অস্বীকার করছিলাম, সিদ্ধান্তকে অস্বীকার করছিলাম, সেক্ষেত্রে কন্ট্রাডিকশন হয়েছে। এতে প্রমাণ হবে যে আমরা আমাদের যুক্তিটা ঠিক ছিল। 1 নাম্বার আমি লিখলাম এখানে এ ভেল বি ইমপ্লাইজ সি। 2 নাম্বার নেগেশন সি ভেল ডি। 3 নাম্বার এ, আর এখানে আমি তির্যক রেখা টেনে দিলাম হলো ডি। এখন আমাদের অঙ্ক এখান থেকে শুরু হচ্ছে, তো আমি 4 নাম্বার দিলাম, 4 নাম্বার দিয়ে এখানে আমি নেগেশন ডি নিলাম। তাহলে দেখো এই অঙ্কের কৌশল হলো সিদ্ধান্তের নেগেশন ধরে নিতে হবে। ডি ছিল, আমি নিলাম নেগেশন ডি, উল্টা নিলাম। এটা হচ্ছে এখানে লিখলাম আইপি, এটাই নিয়ম। তারপরে 5, এখন আমি একটা কন্ট্রাডিকশন নিয়ে আসবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি নেগেশন ডি, এই 2 আর 4, দেখো আমরা যদি ডিএস সূত্র প্রয়োগ করি, এই যেটা এটা ধরো পি ভেল কিউ, এই যে নেগেশন কিউ যদি হয় তাহলে সামনেরটা হবে, তাহলে এটা নেগেশন সি। তো আমার এটা হচ্ছে 2 আর 4, এটা আমি ডিএস সূত্র প্রয়োগ করছি। তারপর 6 নাম্বারে এসে এখন দেখো এই যে 1 আর 5 একেবারে এমটি সূত্র হয়ে আছে, পি ইমপ্লাইজ কিউ নেগেশন কিউ। সেক্ষেত্রে আমি এখান থেকে পাচ্ছি নেগেশন এ ভেল বি। তাহলে কিভাবে পেলাম? 1 নাম্বার আর 5 নাম্বার এমটি সূত্র। এবার 7 নাম্বার দিলাম। এখন এটা দেখো, আমি যদি ডি মর্গানের সূত্র হিসেবে এটা কাজটা করি, তাহলে নেগেশন এ ডট নেগেশন বি। আমরা জানি যে নেগেশন দিয়ে গুণ করলে এটা নেগেশন হবে, এটাও নেগেশন হবে, মাঝখানে ভেলটা গুণ হবে। আইসিটির একটা নিয়ম আছে এরকম নেগেশন দিয়ে গুণ করার। তো এটা আমি কি করলাম, 6 নাম্বারে আমি ডি মর্গানের সূত্র প্রয়োগ করলাম। 8 নাম্বারে দেখো, এটা যদি আমি এখন সিম্পলিফিকেশন করি, অর্থাৎ এটা বাদ দেই, তাহলে এটা হলো 7 নাম্বার, এটা সিম্পলিফিকেশনের সূত্র। এখন 9 নাম্বারে দেখো, 3 নাম্বারে আমাদের এ আছে, এ কনজাংশন এ। কিভাবে পেলাম? 3 নাম্বার আর 8 নাম্বার কনজাংশনের সূত্র প্রয়োগ করে পেলাম। অতএব আমাদের এটা প্রমাণ হয়ে গেল। দেখো আমরা যেহেতু ডি হবে উত্তর, কিন্তু ডি না নিয়ে আমি নেগেশন ডি ধরে নিয়েছিলাম, এই জন্যই কিন্তু একটা অঙ্গবচন এসে কন্ট্রাডিকশন হয়েছে। যেহেতু আমি এই কন্ট্রাডিকশনটা দেখাতে পেরেছি, তার মানে আমার এই যুক্তিটি পরোক্ষভাবে প্রমাণ হয়ে গেল যেটা বৈধ যুক্তি। তোমরা কি বুঝতে পারছো? সরাসরি আমরা কিন্তু প্রমাণ করি নাই, আমরা কি করছি, সিদ্ধান্তকে উল্টা হিসেবে ধরে নিছি একটা নতুন আশ্রয় বাক্য হিসেবে, তারপর ধীরে ধীরে আমরা এখানে গিয়ে একটা অঙ্গবচনের কন্ট্রাডিকশন দেখিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে আমরা 15 নম্বর প্রশ্নটা নিয়ে কাজ করব। আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল প্রয়োগ করে নিচের যুক্তিটির বৈধতা পরীক্ষা করো। সংক্ষিপ্ত সত্য সারণী, এটা খুবই সহজ একটা নিয়ম, এটাতে 5 মার্কস আসে, 10 মার্কসেরও আসে। তো আশ্রয় বাক্য 1, আশ্রয় বাক্য 2, সিদ্ধান্ত। তো আমরা সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল হলো যে আশ্রয় বাক্য দুটোকে সত্য ধরে, আশ্রয় বাক্য দুটা যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারবে না। আমাদের টার্গেট থাকবে সিদ্ধান্তকে আমরা মিথ্যা বানাবো, বানিয়ে আশ্রয় বাক্যগুলোকে সত্য বানানোর চেষ্টা করব। যদি ব্যর্থ হয় তাহলে যুক্তি বৈধ, কারণ আমাদের যুক্তির নিয়ম হিসেবে একটি যুক্তির সিদ্ধান্ত যদি মিথ্যা হয়, তার আশ্রয় বাক্যগুলো কখনো সত্য হতে পারবে না। আশ্রয় বাক্য দুটা সত্য মানেই সেই যুক্তিটার সিদ্ধান্ত কোনোদিন মিথ্যা হয় না। তো আমরা জোর করে সিদ্ধান্তকে মিথ্যা ধরবো, ধরার পর আমরা এই 1 আর 2 আশ্রয় বাক্য সত্য করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি এখানে আমার প্রথম আশ্রয় বাক্য এটা দিলাম আমি 1 নম্বর আশ্রয় বাক্য, এখানে আমি লিখলাম পি ইমপ্লাইজ। এটা এক একজন এক একভাবে করতে পারে,
নোট গাইড তারপরে বইয়ে অনেক ভেরিয়েশন আছে এটা করাতে, আমি লিখলাম এটা 1, এটা 2, অনেকে নাম্বারিং করে না। তারপরে আমি এটা কিউ ইমপ্লাইজ পি লিখলাম, এখানে একটু ফাঁকা দিতে হবে, এখানে আমরা মান বসাবো। আর দেওয়ার পর এখানে আমার সিদ্ধান্তটা হচ্ছে পি ইমপ্লাইজ আর। তাহলে আমরা আগে দেখে নেই এখানে আমাদের অঙ্গবচন কয়টা আছে, পি একটা, কিউ একটা, আর একটা, তার মানে এখানে 3টা প্রতীক আছে। তো সেক্ষেত্রে আমি এখানে মানগুলো এই যে এটাকে আমি মিথ্যা বানাবো, আমাদের উদ্দেশ্যই কিন্তু হচ্ছে সিদ্ধান্তকে মিথ্যা বানানো। দেখতে পাচ্ছি যে সিদ্ধান্তটা পূর্বকার, অনুগ এবং ইমপ্লাইজ, তার মানে এটা একটা প্রাকল্পিক বচন। আমরা জানি প্রাকল্পিক বচন অনুগ মিথ্যা হলে পূর্বক যদি সত্য হয় সেক্ষেত্রেই এই বচনটি মিথ্যা হয়। তাহলে আমরা এই সিদ্ধান্তকে মিথ্যা বানাতে গিয়ে বাধ্য আমরা আর এর মান এফ বসাতে এবং পির মান টি বসাতে। তোমরা মনে রাখবে এই আশ্রয় বাক্যের মান পরে বসাবো, এটাকে মিথ্যা বানাবো, এটাই আমার অঙ্কের কৌশল। এটা যাই থাক আমি এটাকে মিথ্যা বানাবো, যেহেতু এটা প্রাকল্পিক বচন এই জন্য আমি কিন্তু আর এর মান এফ বসাইছি আর পির মান টি বসাইছি। আমরা জানি যে পূর্বক সত্য হলে অনুগ মিথ্যা হতে পারে না, সেক্ষেত্রে বচনটি মিথ্যা, অন্য ক্ষেত্রে কিন্তু প্রত্যেকবার সত্য। তো এখানে আমি এই মানগুলো আমি কি কি পেলাম, আমি এই যে পি মান আমার ফিক্স হয়ে গেল, তাহলে এটা মান পির মান আমি টি পেলাম, আর এর মান আমি পেলাম হচ্ছে এফ। এই মান দুইটা আমি এগুলাতে সব জায়গায় বসাই দিব। তাহলে পির নিচে আমি টি দিলাম, তারপরে আর এর নিচে এফ দিলাম, পির নিচে টি দিলাম। এখানে আমার বাকি থাকলো কিউ এর মানটা। এখন এখানে কিউ এর মানটা আমি আমার সুবিধা মতো বসাবো, এমন একটা মান আমি বসাবো, আমি টিউ বসাতে পারি, কিউ বসাতে পারি, যাতে আমার এই আশ্রয় বাক্য দুটা সত্য হয়। তো সেক্ষেত্রে দেখো আমি যদি এখন এখানে দেখো টি, তাহলে এই বাক্যটা পুরো বাক্যটাকে যদি সত্য হতে হয় তাহলে আমার কিন্তু অনুগ অবশ্যই টি নিয়ে আসতে হবে। তো এটা যেহেতু আমি এফ নিয়ে আইছি তাহলে এটাকে আমার টি দিতে হবে। তাহলে এফ ইমপ্লাইজ টি মানে এটা টি, তাহলে এই পুরো বাক্যটা হয়ে গেল টি, এখানে টি, তখন এটা হয়ে গেল আমাদের টি বাক্য, সত্য বাক্য। এখন আমি এখানে কিউ এর মান কি বসালাম, টি, ওই টিটা এনে এখানে বসাও। বসানোর পর আমরা দেখলাম যে এটাও টি এটাও টি, পূর্বগণক দুটাই টি হলে এই বচনটি হয়ে গেল টি। কাজেই দেখো এখন তোমরা কিউ এর মান আমরা কি বসালাম, কিউ এর মান টি বসালাম, এই যে দেখো হয়ে গেল। এখন দেখো সিদ্ধান্তটা এফ, আশ্রয় বাক্য প্রথমটাও টি হয়েছে, আশ্রয় বাক্য দ্বিতীয়টাও টি হয়েছে, অতএব যুক্তিটি অবৈধ। এখানে অবশ্য আরো অনেক কথা লিখতে হবে, তোমাকে নিয়ম লিখতে হবে, যুক্তির নিয়ম অনুসারে কোন যুক্তির আশ্রয় বাক্য সত্য হলে তার সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। কিন্তু এখানে আমরা দেখলাম আশ্রয় বাক্যকে মিথ্যা বানিয়েছি কিন্তু সিদ্ধান্ত আমাদের এটাও টি হয়ে গেল, এটাও টি হয়ে গেল, তো দুটাই টি, যার ফলে এই যুক্তিটি একটি অবৈধ যুক্তি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তোমাদের প্রথম থেকে আবার আমার ক্লাসগুলো দেখতে হবে। আমরা এখানে কোশ্চিন সলভ করছি, এই জন্য এগুলো এত আলোচনা করা যাবে না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এরপরে আমরা শিখব অবৈধতা প্রমাণ পদ্ধতি ব্যাখ্যা করো, নিচের যুক্তিটির অবৈধতা প্রমাণ করো। এটা মানকের অঙ্ক, তো এটাও কিন্তু একই নিয়ম, এই যে অবৈধতা প্রমাণের পদ্ধতি ব্যাখ্যা করো, নিচের যুক্তিটির অবৈধতা প্রমাণ করো। এইটার ক্ষেত্রে প্রথমে আমাদের মানক তুলে দিতে হবে, তারপর ওই একই নিয়ম কিছুক্ষণ আগে যেটা আমি করলাম ওটাই। তো আমরা চলো প্রথমে এটার মানক তুলে দিই। তো 1 নম্বর আশ্রয় বাক্য আমাদের হচ্ছে এখানে dx টাকে আমরা dA লিখবো, কারণ এটা তোমরা জানো যে এখানে এই যে অল এক্স আছে এগুলা আমরা তুলে দিব, তুলে দিলে সেখানে পৃথিবীতে অন্তত একটি মাত্র সত্তা হিসেবে আমরা নিলাম এ। আমি এগুলা সত্তা কোত্থেকে কি বলতেছি এগুলা আগে থেকে জ্ঞান না থাকলে কিন্তু হবে না বাবা। 2 নম্বর আশ্রয় বাক্য হলো জি এ ইমপ্লাইজ এফ এ, আর সিদ্ধান্ত হচ্ছে সিদ্ধান্ত কি ডি এ ইমপ্লাইজ জি এ। এখন আমরা এখানে মানগুলা বসাবো। তো এটাকে আমরা মিথ্যা বানাতে গেলে এটা আমার নিতে হবে এফ আর এটা নিতে হবে টি, এটা তোমরা অলরেডি বুঝতে পেরেছো। তাহলে আমাদের পুরো বচনটি হয়ে গেল এফ। তো সেক্ষেত্রে আমি এখানে ডি এর মান ফিক্স পেলাম টি, জি এর মান ফিক্স পেলাম হচ্ছে এফ, আর এখানে নতুন জিনিস তো নতুন একটা আমার নিয়ে আসতে হবে।
তাহলে ডি এ এফ এ, আর একটা জি এ, ডি এ এফ এ আর জি এফ এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমি চাই এটা সত্য হোক। তো এখানে জি এর মান আমি এফ বসাইছি, এখানে এফ দিলাম। ডি এর মান আমি টি বসাইছি, এখানে টি দিলাম। তো এটাকে সত্য বানাতে গেলে আমার এটা অবশ্যই এখানে আর এফ দেওয়া যাবে না, এখানে টি দিতে হবে। তাহলে এটা টি হলো, তাহলে এই বাক্যটা টি। এখানে এফ এর মান, তাহলে এখানে টি বসাইছি, এখানেও টি দিতে হবে। তাহলে এটাও হয়ে গেল টি এফ টি, তাহলে টি। তাহলে আমরা এটাও দেখতে পাচ্ছি যে এটার মান আমি এফ এর মান টি বসালাম। তো এটা দেখো, এটা হয়েছে এফ। কাজেই আমাদের এটাও হচ্ছে একটি অবৈধ যুক্তি। কারণ কি, এই অতএব যুক্তিটি অবৈধ। কেন অবৈধ? কারণ আশ্রয় বাক্য সিদ্ধান্ত মিথ্যা ধরে নিয়ে আমরা আশ্রয় বাক্যগুলোকে সত্য বানাতে পেরেছি। আমরা জানি যে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত তার কখনো মিথ্যা হয় না। কাজে এটাও হয়ে গেল। তো এরপরে আমরা শিখব মানকাত্মক বিধি প্রয়োগ করে নিচের যুক্তিগুলো বৈধতার আকারগত প্রমাণ গঠন করো। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা 1 নম্বর অঙ্কটা আগে করি। যে 1 নম্বর অঙ্কটা হচ্ছে, এখানে আমি 1 নম্বর দিলাম। 1 নম্বর আশ্রয় বাক্যটা এখানে আছে এই এক্স, তারপরে সি এক্স ইমপ্লাইজ ডি এক্স। তোমরা জানো এটা সার্বিক বাক্য। তারপরে আছে নেগেশন ডিএস ইমপ্লাইজ নেগেশন সিএস। এখন আমি এখানে 3 নাম্বার দিলাম। এখানে যেহেতু এস আছে, আমি এগুলাতে এস দিব, যেহেতু এটাতে আমাদের হলো এই মানে বিশেষ করার সময় এস ব্যবহার হয়েছে। এবার দেখো অঙ্কটা হবে। তো এখানে দেখো 2 আর 3, এটা এমপি সূত্র, এটা পি ইমপ্লাইজ কিউ, তাহলে এটা এমটি সূত্র পড়ে যাচ্ছে এখানে সিএস। তাহলে আমি 2 আর 3 এই যে এমটি সূত্র প্রয়োগ করেছি। তাহলে দেখো অঙ্কটা আমাদের একবারেই হয়ে গেল। যেমন পি ইমপ্লাইজ কিউ নেগেশন কিউ, দেয়ারফর নেগেশন পি, এই অঙ্ক হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা দেখব, 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা একটু বড় আছে, তো আমি এটা তোমাদের এখন সময় নাই, এই জন্য এটা আবার করা আছে, আমি জাস্ট এটা বোঝাই দিচ্ছি। আমাদের 2 নম্বর যুক্তিটা হলো এই যে এটা দেখো, 2 নম্বর যুক্তি, আশ্রয় বাক্য 1 আশ্রয় বাক্য 2 সিদ্ধান্ত আকারগত প্রমাণ গঠন করতে হবে। তো আমরা প্রথমেই এই বাক্যটা থেকে আমরা হলো মানক তুলে দিলাম, এই যে এক্স তুলে দিলাম, অল এক্স। তাহলে এখান থেকে এ ডাব্লিউ, আমি একটি সত্তা হিসেবে ডাব্লিউ কল্পনা করেছি, এই জন্য এ ডাব্লিউ বি ডাব্লিউ। এটা আমি 2 নাম্বারটাকে ইআই। আমরা জানি যে একটা যুক্তিতে যদি একটি সার্বিক বাক্য একটি বিশেষ বাক্য থাকে, তাহলে বিশেষ বাক্যের মানক আগে তুলতে হয়। সেক্ষেত্রে আমি 1 নাম্বার না দিয়ে 2 নাম্বারের মানকটা তুললাম। তাহলে এটা তুললাম, তোলার পরে এবার আমি এটাকে কমিউটেশন করলাম, বি ডাব্লিউ সামনে, এটাকে পিছনে। তারপর এটাকে আমি এটা আমি ডিমর্গানের সূত্র প্রয়োগ করছি, না, ডাবল নেগেশনের সূত্র প্রয়োগ করলাম। প্রয়োগ করার পর এটা ডাবল নেগেশন হলো। তারপরে এটাকে ইমপ্লিফিকেশন প্রয়োগ করলে এখানে নেগেশন বি ডাব্লিউ ইমপ্লাইজ এ ডাব্লিউ। তারপরে এবার আমি 1 নাম্বারের এই যে এই 1 নাম্বারটার মানক উঠে দিলাম, দিয়ে এ ডাব্লিউ ইমপ্লাইজ বি ডাব্লিউ পেলাম। তারপরে এখানে এসে আমি 6 আর 7 মধ্যে দেখো সূত্র চলে আসে, এই যে নেগেশন বি ডাব্লিউ ইমপ্লাইজ এ ডাব্লিউ, দাদানাতির যে সূত্রটা আছে সেটা এ ডাব্লিউ ইমপ্লাইজ বি ডাব্লিউ। তার মানে আমরা এটা সমান এটা লিখতে পারি, যেহেতু এই দুইটা সেম জিনিস। তারপরে এই যে এখান থেকে আমরা এইচ এর সূত্র উপরে পেলাম। এরপরে এটাকে আমি আবার ইমপ্লিফিকেশন করলাম, ইমপ্লিফিকেশন করলে এটা সামনে একটা এস, এটা ভেল হয়ে যায়। তারপরে দেখো এখানে ডাবল নেগেশনের সূত্র প্রয়োগ করলে বি ডাব্লিউ ভেল বি ডাব্লিউ। তো এখানে টটোলজি হয়ে গেল, কিন্তু দুটো একই রকম হলে আমাদের উত্তর চলে আসলো এই যে বি ডাব্লিউ। তো বি ডাব্লিউ দেখো টটোলজি হলো। তারপরে 12 নম্বর এখানে সামিক্স, আমরা এখানে মানক বসালাম যেহেতু এটাকে বিশেষ, তো এখানে সামিক বসিয়ে এখানে এক্স দিলাম ডাব্লিউ থেকে, তখন এক্স হয়ে গেল। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, তোমরা অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করবে। লিখে লিখে অঙ্ক না করলে এই প্রতীকী যুক্তিবিদ্যায় ভালো রেজাল্ট করা যায় না। বুঝবে এবং বারবার প্র্যাকটিস করবে। তোমাদের যতদিন পরীক্ষা হয়নি ততদিন পর্যন্ত এই তোমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু মনে থাকবে না। এগুলো গ্যাপ দিয়ে পড়াশোনা করলে হয় না। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো। যদি এই এই অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করবে, আমি সমাধান দেবার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা ভালো থেকো।